কটা বাজে তার ঠিক নেই। অনেকক্ষণ ধরেই একটানা বৃষ্টি পড়ছে। ঝমঝমে বৃষ্টির শব্দ শুনতে শুনতে নেশা লেগে যায়। বাসু হালদারের ঘুম ভেঙে যাচ্ছে বারবার। একটা অস্বস্তি হচ্ছে কীরকম। দরজার বাইরে দুটি কুকুর এসে শুয়ে কুই কুই শব্দ করছে। বাসু হালদার চেঁচিয়ে উঠল, এই যা যা। যদিও সে ভালো করেই জানে কুকুরগুলো সামান্য ধমক শুনে মোটেই যাবে না। এই বৃষ্টির মধ্যে যাবেই বা কোথায়? বাসু হালদার জানলা দিয়ে আকাশের দিকে তাকালো একবার। বৃষ্টি থামবার কোনো লক্ষণ নেই আজ, আর কেউ আসবেও বলে মনে হয় না। বাসু হালদার আজ সন্ধ্যার মুখে বাড়ি চলে যাবে ভেবেছিল। সেই সময় মুখিয়া ডোমটা এক চিরাম গাঁজা সেজে এনে বলেছিল, একটু কেসরাত করে দেবেন নাকি বড়বাবু? মুখিয়ার মুখে বড়বাবু ডাকটা বড়ই মধুর লাগে। এই দুনিয়ায় বাসু হালদারকে খাতির করে না কেউই, শুধু মুখিয়াই তাকে ওই নামে ডাকে। মুখিয়াটাও যেন কোথায় চলে গেছে। এই সময় আরেক চিরাম গাঁজা পেলে মন্দ হতো না। বাসু হালদার এই মকরসল শহরের ঘাটবাবু। তার কাজ হচ্ছে মরা নিয়ে এলে সার্টিফিকেট আছে কি না তা দেখা, আর মিউনিসিপ্যালিটি 2 টাকা ফি আদায় করা। একটা পা ল্যাংড়া, জীবনে আর কোনো চাকরি যুক্ত না। অনেক বছর আগে রসরাজ গুহ যখন এখানকার চেয়ারম্যান ছিলেন, তখন তিনি দয়া করে বাসু হালদারকে এই চাকরিটা করিয়ে দিয়েছে। সেই থেকে বাসু হালদারকে সারা দিন রাত এই শ্মশানের ঘরের ছোট্ট অফিস ঘরটাতে পড়ে থাকতে হয়। একটা পেট চলে যায়। এরকম বৃষ্টি বাদলা দিনে বাসু হালদার বাড়ি চলে গেলে কোনো ক্ষতি ছিল না। কেউ এলে তাকে বাড়ি থেকে ডেকে আনতো নিজের গরজে। কিন্তু মিউনিসিপ্যালিটির বর্তমান চেয়ারম্যান পঞ্চানন দাস সরকারের মায়ের এখন তখন অবস্থা, যে কোনো সময় টেসে যেতে পারে। ওরা বাড়ির মরাকে বাসি করে না। যদি এই মাঝরাতে এসে হাজির হয়, আর তখন যদি বাসু হালদারকে না পায়, বাসু হালদার একটা বিড়ি ধরালো। টেবিলে বসে ঘুমালে দোষ নেই, কিন্তু ঘুম যে আসছে না। বৃষ্টির শব্দের সঙ্গে সঙ্গে মাঝে মাঝে কুকুরের ডাক। ইস, যদি মুখিয়াটাও থাকতো এই সময়। হঠাৎ অস্পষ্টভাবে মানুষজনের আওয়াজ শোনা গেল, বলহরি হরি বল, বলহরি হরি বল, বলহরি হরি বল ডাক দিচ্ছে। তাহলে কি চেয়ারম্যান সাহেবের মা গত হলেন? ওহ, কি মাতৃ ভক্তি চেয়ারম্যান সাহেবের। এই বৃষ্টির মধ্যেও পোড়াতে আনতে ভোলেনি। পিতা জ্বলবে কি করে সেই খেয়াল নেই। যাই হোক, ওরা বড়লোক, বেশ খরচা টরচা করবে মনে হয়। বাসু হালদারের কি কিছু আর জুটবে? বাসু হালদার ঘর থেকে বের হবার আগেই কয়েকজন লোক মরার খাটিয়া ঘাড়ে করে তার ঘর ছাড়িয়ে এগিয়ে চলে গেল চুল্লির দিকে। বাসু হালদার বুঝল, এ তো চেয়ারম্যান সাহেবের মা নয়। তাহলে অনেক লোক থাকতো, অনেক চেঁচামেচি, অনেক ধুমধাম। তাহলে আর ব্যস্ততা দেখিয়ে কি হবে? সে নিজে টেবিলে গ্যাট হয়ে বসে থাকবে। আসুক না, ওরাই আসুক। ঘাটবাবু অফিসে আর কোনো কর্মচারী না থাকলেও সেই তো বড়বাবু। বেশ কিছু সময় কেটে গেল, কিন্তু ওরা কেউ এলো না। আর কোনো সাড়া শব্দও পাওয়া গেল না। কৌতূহলে বাসু হালদার বেরিয়ে এলো। কয়েকজন লোক মরার খাটটা এক পাশে নামিয়ে রেখে নিজেরাই কাঠ সাজাতে শুরু করেছে। বাসু হালদার তাদের কাছে দাঁড়িয়ে এসে বলল, কি ব্যাপার? লোকগুলো একটু চমকে উঠল। তাদের মধ্যে একজন এগিয়ে এসে বলল, টমটম তো কাউকে দেখছি না, তাই আমরা নিজেরাই ব্যবস্থা করে নিচ্ছি।
বাসু হালদার ভুরু কুচকে বলল, ব্যবস্থা করে দিচ্ছেন মানে? মরা রেজিস্ট্রি করতে হবে না? মরা রেজিস্ট্রি? সে আবার কি? বাহ, যে কোনো মরা এনেই আপনি পুড়িয়ে ফেলবেন? এ কি বেওয়ারিশ কারবার নাকি? লোকটা এক মুহূর্তেও চিন্তা করে বলল, ঠিক আছে, রেজিস্ট্রি করুন। ক টাকা লাগবে? লোকটা জামার পকেট থেকে ফস করে দুটো 10 টাকার নোট বের করে দিল। অন্য লোকগুলো চুপচাপ দাঁড়িয়ে। বাসু হালদার সবার দিকে একবার চোখ বোলালো। কেউই তার চেনা নয়। এরকম ছোট শহরে এতগুলো অচেনা লোক। বাসু হালদার মুখ ঘুরিয়ে মরার খাটের দিকে তাকালো। একটি যুবতী মেয়ের মুখখানা শুধু দেখা যাচ্ছে। শরীরটা মোটা কম্বল দিয়ে ঢাকা। শ্মশানের ঘাটবাবু দয়া মায়া থাকতে নেই। মরা দেখতে দেখতে চোখ পুচে গেছে। তবু বাসু হালদার জিজ্ঞেস করলো, কি হয়েছিল? কলেরা। হঠাৎ মাত্র কয়েক ঘন্টার মধ্যে। লোকটা দুঃখের ভাব দেখিয়ে ফুঁপিয়ে উঠল। তারপর 10 টাকার নোট দুখানা এগিয়ে দিয়ে বলল, নুন, বৃষ্টি ধরে আসছে, চটপট কাজ শুরু করে ফেলি। বাসু হালদার বলল, দম না হলে আপনারা কি করবেন? চিতা সাজানো কি সহজ কথা? ও আমরা ঠিক ব্যবস্থা করে নেব। বাসু হালদার এবার গম্ভীরভাবে বলল, কই দেখি ডাক্তারি সার্টিফিকেট। যে লোকটি এগিয়ে এসে কথা বলছিল সেই একটু যেন চমকে গেল। তারপর অন্যদের দিকে তাকিয়ে বলল, কিরে, ডাক্তারি সার্টিফিকেটটা কার কাছে রাখা? সেটা বোধহয় ফেলে এসেছি। বাসু হালদার কড়া হয়ে বলল, ফেলে এসেছেন মানে? জানেন না শ্মশানে মরা নিয়ে আসলে সার্টিফিকেট আনতে হয়? যান, এক্ষুনি নিয়ে আসুন। এই বৃষ্টির মধ্যে আবার যাবে? নিশ্চয়ই। আপনি এই 20টা টাকা রাখুন না। টাকার কথা পরে, আগে সার্টিফিকেটটা দেখি। আর একজন পকেটে হাত দিয়ে বলল, ও, এই তো সার্টিফিকেটটা আমার কাছেই রয়ে গেছে। লোকটি পকেট থেকে একটা কাগজ বার করে দিল। তাতে কিছু একটা লেখা ছিল। এখন জলে ভিজে একেবারে ঝাপসা হয়ে গেছে। এটা কি? এতে তো কিছুই পড়া যাচ্ছে না। জলে ভিজে গেছে, কি করব বলুন? তা বললে তো চলবে না। রুগী কিসে মরল সেটা তো লিখতে হবে। বললাম তো কলেরায়। আপনার মুখের কথাই তো হবে না, ডাক্তারের লেখা চাই। লোকটি এবার একটু এগিয়ে এসে বাসু হালদারের হাতে নোট দুখানা গুজে দিয়ে বলল, কেন আর ঝামেলা করবেন? খাতার মধ্যে যা হোক একটা লিখে দিন না। বাসু হালদার হাত সরিয়ে নিয়ে বলল, ওসব চলবে না। বাসু হালদারের মানে লেগেছে। সে এই ঘাটের বড়বাবু। তার একটা মাত্র পেট। সে টাকা পয়সার পরোয়া করে না। তাকে ঘুষ দিতে আসা। বাসু হালদার নিচু হয়ে মরার গা থেকে এক টানে কম্বলখানা তুলে ফেলল। তারপর একটা আর্তচিৎকার করে ফেলল সে। এ কি? মৃত যুবতীর বুক ও সারা শরীরে জমাট বাঁধা রক্ত। বুক ও পেট ফালা ফালা করে চিরা। কেউ যেন একটা ধারালো অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে কুপিয়ে কেটেছে। দৃশ্যটা দেখেই বাসু হালদার এক ধরনের ভয় পেয়ে মাথায় হাত দিয়ে বসে পড়ল। তার মনে হলো এবার বুঝি ওরা তাকেও কুপিয়ে কাটবে। একটু অপেক্ষা করে বাসু হালদার দেখল কেউ তাকে মারছে না। তখন সে মুখ থেকে আস্তে আস্তে হাত সরালো। তাকিয়ে দেখল আর কেউ নেই কোথাও। লোকগুলো দৌড়ে পালিয়েছে। খুনের মরা নিয়ে এসেছিল লোকগুলো। বৃষ্টির রাতে গোপনে গোপনে পুড়িয়ে ফেলার চেষ্টাই ছিল। যদি চেয়ারম্যান সাহেবের মায়ের অসুখ না করত তাহলে বাসু হালদার কিছুই জানতে পারতো না। 10 টাকার নোট দুখানা পাশেই পড়ে আছে। এই দুটো যেন কাঁকড়া বিছে। ছুঁতেও ভয় করলো বাসু হালদারের। তাড়াতাড়ি মৃতদেহটির উপর কম্বলটা টেনে দিল আবার। এরপরেই বাসু হালদারের ইচ্ছা হলো দৌড়ে পালাতে। এক ছুটে যদি সমস্ত চেনা লোকের জগৎ থেকে দৌড়ে পালিয়ে যাওয়া যেত, কিন্তু এই বৃষ্টি কাদার মধ্যে খোঁড়া পায়ে কতদূর বা দৌড়ে যাবে।
তাছাড়া পালাবে কেন? সে তো কোনো ক্ষতি করেনি। আর মুখিয়াটাও যদি এই সময় থাকতো। এখন বাসু হালদারের কর্তব্য হচ্ছে পুলিশে খবর দেওয়া। খুনের মরা কারা এসে ফেলে গেছে পুলিশই এখন এর দায়িত্ব নিক। কিন্তু থানা এখান থেকে 3 মাইল দূর। এই দুর্যোগের রাতে 3 মাইল রাস্তা সে যাবে কি করে? এখান থেকে 8 মাইল দূরে হেঁটে গেলে কেষ্টপুরের মোড়, সেখান থেকে রিক্সা পাওয়া যায়। তবে এত রাতে সেখানে কোনো রিক্সাওয়ালা বসে থাকবে? কী যে করা যায় এখন? ভয়ে ও ভাবনায় বাসু হালদার ঠক ঠক করে কাঁপতে লাগলো। বাসু হালদারের ঘোর ভাঙল একটা কুকুরের কুঁই কুঁই শব্দে। মৃত দেহটির কাছে এসে গন্ধ শুকছে। বাসু হালদার আবার ধাতস্থ হয়ে কুকুরটাকে তাড়া দিল। কুকুরটা আবার যদি মরাটাকে টেনে নিয়ে যায় তা তো আর এক কেলেঙ্কারি। কুকুরটাকে একটা চেলা কাঠ টেনে ছুঁড়ে মারতে তবেই সে একটু দূরে গেল। শ্মশানে বাসু হালদার অনেক রাত একা কাটিয়েছে, কিন্তু কোনোদিন তার এমন ভয় হয়নি। মৃত দেহটির দিকে আর একবার তাকালো। শুধু মুখখানা দেখে কিছুই বোঝা যায় না। ফুটফুটে যুবতীর মুখ, যেন একবার ডাকলে জেগে উঠবে। যে লোকগুলো মৃতদেহটি এনেছিল তারা সবাই অচেনা। বাসু হালদার পুলিশকে তাদের হুদিস কিছুই দিতে পারবে না। অন্য কোনো জায়গা থেকে তারা এই খুনের মরা নিয়ে এসেছে। বাসু হালদার আর দাঁড়াতে পারছে না, আস্তে আস্তে বসে পড়ল। ইস, ভিজে যাচ্ছে মেয়েটা, ঠিক যেন একটা জ্যান্ত মেয়ে ঘুমিয়ে পড়েছে। আর বৃষ্টিতে ভিজে যাচ্ছে তার মুখ। নিজের অজ্ঞাতে বাসু হালদার তার হাতটা বাড়িয়ে দিল মেয়েটির মুখ থেকে জল মুছে দিতে। ফর্সা সরল মুখখানা এরকম কোনো সুন্দরী যুবতীর কাছে বসেনি কখনো বাসু হালদার। যদি জীবিত থাকতো তাহলে তার গালে এরকম হাত দিলে সে কি রেগে চেঁচিয়ে উঠতো না? আর সত্যিই যদি তাই হয়, বাসু হালদারের উপর রাগ করার জন্য মেয়েটি যদি জেগে ওঠে, সে যত ইচ্ছা রাগ করুক, তবু বেঁচে উঠুক। এরকম একটা সুন্দর মেয়েকে কোন পিশাচ খুন করলো? বাসু হালদার মেয়েটির গালে আবার হাত রাখল। কি নরম স্পর্শ! কতক্ষণ আগে মারা গেছে কে জানে। এত বৃষ্টিতে ভিজেছে, তবু তার গাটা তো সেরকম ঠান্ডা নয়, যেন বেঁচে আছে। বাসু হালদার মেয়েটির গালে একটা টোকা মেরে বলল, জেগে ওঠো, অনেকক্ষণ তো ঘুমালে। হ্যাঁ, এই কখনো হয়? মেয়েটির শরীরে অন্তত 15-20টা ছোড়ার আঘাত। শুধু একে খুন করেনি, কেউ যেন প্রতিহিংসা নেওয়ার জন্য শরীরটা ফালা ফালা করে কেটেছে। কিছুক্ষণ খাটিয়ার পাশে বসে থেকে বাসু হালদার মেয়েটিকে ভালোবেসে ফেলল। তার নিঃসঙ্গ জীবনে এই যেন একমাত্র নারী, যার গালে হাত দিলে কোনো প্রতিবাদ করে না, যার ঠোঁটে ঠোঁট স্পর্শ করলেও কোনো প্রতিবাদ করে না। এই চিন্তায় বাসু হালদার এমনই উতাল হয়ে পড়ল, সে নিজেকে আর সামলাতে পারল না। সে মুখটা এগিয়ে এনে মেয়েটির ঠান্ডা রক্তহীন ঠোঁটে নিজের ঠোঁট রাখল। তখন মৃত মেয়েটি ফিস ফিস করে বলে উঠল, আমার নাম অঞ্জলি, অঞ্জলি সরকার। সোনাবাড়ি গ্রামে রতন নাগ আমাকে খুন করেছে, তুমি একটু দেখো। এই শুনে খানিকটা দূরে পড়ে গিয়ে বাসু হালদার গু গু শব্দ করতে লাগলো। অজ্ঞান হয়ে গেল অবিলম্বে। পরের দিন বাসু হালদারের জ্ঞান ফিরেছিল দুপুরবেলা। সে অনাবরত চিৎকার করছিল, রতননাথ, ওই সোনাবাড়ির রতননাথ, ওই খুন করেছে, ওকে ধরো, ওকে ধরো। পুলিশ রতননাথকে গ্রেফতার করল। তাকে দিয়ে স্বীকারোক্তি আদায় করার পর বাসু হালদার সম্পূর্ণ সুস্থ হয়। ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর এমনই ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল এনিমেক্স বাংলাকে।